আসসালামু আলাইকুম বিয়ার্স, আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আমরা 2024 16 ডিসেম্বর গিয়েছিলাম সিলেট শহরে ঘুরতে। সিলেট শহরের 4টি স্পট আমরা কভার করেছি। সর্বপ্রথম আমরা উপস্থিত হয়েছিলাম মালানীছড়া চা বাগান, তারপরে হলো ভোলাগঞ্জ সাদা পাথর, আসার সময় রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং সর্বশেষ আমরা ঘুরে এসেছি শাহজালাল মাজারে এসে নামাজ পড়ে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিই। দিনটি আমাদের অনেক আনন্দ কেটেছে, সঙ্গে ছিল সাফান এবং সাফানা। চলুন তাহলে শুরু করি আমাদের সিলেট ভ্রমণের ট্রাভেল ব্লগ। ঢাকা সিলেট একটি লম্বা রাস্তার রুট, সেই জন্য মাঝপথে যাত্রা বিরতির প্রয়োজন হয়। আমাদেরও যাত্রা বিরতির প্রয়োজনে আমাদেরকে পানসি হোটেলে আমাদের গাড়ি থামায়। এখানে যাত্রীরা তাদের ফ্রেশ হয়ে মাঝরাতে খাবার গ্রহণ করে যে যার মতো, তারপরে আমাদের যাত্রা আবার শুরু করে। এই পানসি হোটেলটা সিলেট শহরের একটি প্রসিদ্ধ এবং নামকরা হোটেল। পানসি রেস্টুরেন্টটি অবস্থিত ছিল হবিগঞ্জে। এটি হলো সেই মালানীছড়া চা বাগান, যেটি 1854 সালে প্রতিষ্ঠিত হয়। এই চা বাগানটি শুধু বাংলাদেশেই প্রাচীনতম চা বাগান নয়, এটি ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীনতম চা বাগান। অনেক বড়, 1500 একর জমির উপর এই চা বাগানটি অবস্থিত। এই চা বাগানটি ছোট ছোট টিলায় অবস্থিত। আমরা খুব সকালে এখানে পৌঁছেছিলাম, সেজন্য চা বাগানের যে মূল আকর্ষণ চা কর্মীরা চা তোলা, সেটা আমরা দেখতে পারিনি। সিলেট শহরে খুব কাছেই এই চা বাগানটি অবস্থিত। সিলেট শহর থেকে বিমানবন্দর যাওয়ার পথে এই চা বাগানটি পড়ে। গুগল আর্থে মালানীছড়া চা বাগানটির অবস্থান সার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো এটি সিলেট মেন শহর থেকে বিমানবন্দরে যাওয়ার পথে এই মালানীছড়া চা বাগানটি পড়বে। এই চা বাগানটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, বুঝছো? কোনটা? ছোট ছোট অসংখ্য টিলায় এই মালানীছড়া চা বাগানটি অবস্থিত। আমরা এখন একটি ছোট টিলার উপর দাঁড়িয়ে এই ভিডিওগুলো করতেছি। মানুষ আছে আর অনেক, সকালে অনেক টুরিস্ট আসছে চা বাগান দেখার জন্য। চা বাগানের যে কর্মী তারা কেউ নেই, এখনও আসেনি তারা। শীতের সকাল ছিল, আমরা খুব সকালে এখানে পৌঁছেছিলাম। যাওয়ার পথে মূল কথা, আমরা সাদা পাথর যাওয়ার পথে এই মালানীছড়া চা বাগানটিতে আমরা কিছুক্ষণ অবস্থান করি, কিছু ছবি তুলি, কিছু ভিডিও করি। অনেক মানুষ আসে এখানে শুধু ফুটেজ সংগ্রহ করার জন্য, সুন্দর সুন্দর ডকুমেন্টারি করার জন্য। এই মতো আরেকটা টিম আসছে, বিজয় দিবস ছিল সেজন্য পতাকা নিয়ে আসছে। সাফান, তুমি কোথায় এখন? সিলেটের চা বাগান। নাম কি চা বাগানের? মনে নাই আমার। শ্রীলঙ্কা চা বাগান না, মালানীছড়া চা বাগান। ও সরি, হ্যাঁ। মালানীছড়া চা বাগান। সাপান একটি চা বাগান ফুল পেয়েছে, চা পাতার ফুল পেয়েছে। ওয়াও, পাপা আজকে এখানে কেউই তো নাই যে হচ্ছে তো কায়। চা বাগান ঘোরা শেষে আমরা চলে যাব আমাদের মূল উদ্দেশ্য সাদা পাথর। কোম্পানিগঞ্জে ভোলাগঞ্জে অবস্থিত এই সাদা পাথর আমরা এসে গেছি অলরেডি। সামনেই দেখা যাচ্ছে নোটিশ, সামনে ভারত অতিক্রম করা যাবে না। আর ওই দূরের পাহাড় যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব মেঘালয়ে, ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত এই পাহাড়গুলা। আমরা যদি গুগল আর্থে আপনার সাদা পাথরের অবস্থান খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো এর অবস্থান একদম ভারত এবং বাংলাদেশের বর্ডার ঘেঁষা। এই যে সাদা দাগ দেখা যাচ্ছে, ছোট ছোট ইন্ডিয়া লেখা দেখা যাচ্ছে, এই সাইডে ইন্ডিয়া, আর এই পাশে যে ভোলাগঞ্জ যে টুরিস্ট স্পট, এটা বাংলাদেশ অবস্থিত। তার মানে একদম বর্ডার ঘেঁষা এই সাদা পাথরের অবস্থান। দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে আসছে, নদী বয়ে এসে আপনার বাংলাদেশের সাথে মিলতেছে। এই যে ছোট যে আমরা চ্যানেলটা দেখি, চ্যানেলটা আপনার বর্ষাকালে পানি থাকে, একটু ওখান থেকে নৌকা নেওয়া যায়, কিন্তু এখন যেহেতু শীতকাল পানি নেই, এখানে দেখেন ওই শুধু শুধু সাদা যে এই দেখা যাচ্ছে, ওগুলো সব নৌকা। এই নৌকা
আমাদের ভোলাগঞ্জ বাজার থেকে এখানে এসে থামায়, তারপর আমরা ওই বর্ডারের কাছে হেঁটে হেঁটে যেতে হয়। বড় কালো অংশটা দেখা যাচ্ছে, এটা হলো মূল জলাশয়। এই জলাশয় বাজারের সাথে মিলছে। বাজার ঘাট থেকে এখানে এসে ওই ছোট চ্যানেল দিয়ে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের কাছে। চলুন তাহলে সাদা পাথরে যাওয়া যাক। আমরা এখন সাদা পাথর বাজারের ঘাট থেকে এই যে নৌকা নিব, এখানে অনেক নৌকা পাওয়া যায়। নৌকার জন্য আলাদা একটা ঘাটই আছে। প্রতিটা নৌকা 8 জন মানুষ নেয়। একটা নৌকার ভাড়া আপনার 800 টাকা। সেই জন্য এখানে আপনার টিম হিসেবে আসা আপনার দরকার। টিম ছাড়া না আসলে আপনার খরচ বেড়ে যাবে অনেক, কারণ আপনার আপ ডাউন আপনাকে 800 টাকা পেমেন্ট করতেই হবে এই নৌকার জন্য। আর এদের সিন্ডিকেট হিসেবে যাবে, এখানে আপনার কোথাও দামাদামি করার কোনো সুযোগ নেই। আপনার ঘাট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তারপর নৌকা নিয়ে আপনার সেই ওই দূরত্বে ওই সাদা পাথরের ওখানে যেতে। আমরা বাজার থেকে নৌকা নিয়ে যাচ্ছি। আমাদের নৌকায় ছোট বড় সব মিলে 8-9 জন আছে। আমরা যাতে একটা টিমের সাথে আসছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলা, ওই পাহাড়ই আমাদের গন্তব্যস্থল। সুন্দর একটা লেক পার হয়ে আমাদেরকে যেতে হবে সেই সাদা পাথরের কাছে। এই লেকটার পানি একটু সবুজে সবুজে দেখাচ্ছে, তাই না? কেন দেখাচ্ছে আপনাকে বলতে পারবেন? ওই যে পাহাড়ের যে সবুজ, সেই সবুজগুলা এই পানিতে পড়েছে। যেহেতু পানিগুলো অনেক স্বচ্ছ আর পাহাড়ের সবুজ এই পানির উপর পড়েছে, সেজন্য পানিগুলো একটু সবুজে সবুজে দেখাচ্ছে। এই সবুজে পানির সৌন্দর্য দেখলে আপনার মন অবশ্যই হারিয়ে যাবে এই পানির মাঝে, এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে। আপনার মন চাবে এই পানির মধ্যে একটু গোসল করে নিই। আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে যখন আপনার এই সবুজ শ্যামলিয়ার বাতাস আপনার গায়ে লাগবে। ভিডিওতে দেখে আপনি এর সৌন্দর্য আপনি হয়তো দেখতে পারবেন, কিন্তু উপভোগ করতে পারবেন না। উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই যান্ত্রিক শহরের ক্লান্তি থেকে বের হয়ে একটু সময় নিয়ে আপনাকে আসতে হবে এই সৌন্দর্য দেখার জন্য। আপনি এই যে মানুষের হাতে কাটা আপনার একটা চ্যানেল দিয়ে আপনাকে যেতে হবে সেই ভারতের সীমান্ত ঘেঁষা বাংলাদেশের শেষ সীমানায়। আপনার যখন বাস্তবে দেখবেন আপনার মন অবশ্যই হারাবে। সৌন্দর্য কাকে বলে, বাংলার রূপ আপনি যদি দেখেন, বাংলার 64 জেলা যদি আপনি ঘুরে বেড়ান, তাহলে আপনি পৃথিবীর আপনার 50% আপনার সৌন্দর্য উপভোগ করা হয়ে যাবে ইনশাল্লাহ। তাই তো কবিরা লিখেছেন, ধনে ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম। অবশেষে আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থল সাদা পাথর। সাদা পাথর এসে আপনার যখন দেখবেন এমন স্বচ্ছ পানি, এই স্বচ্ছ পানিতে আসার পর আপনার আর মনকে কোনোভাবে বেঁধে রাখতে পারবেন না। এখানে এই শীতল পানির ভিতরে আপনি নিজের গাটাকে ছেড়ে দেবেন। সেজন্য আমরাও এই শীতল পানিতে গোসল করার রূপটা সামলাতে পারিনি। ছেলে মেয়ে সহ আমি পানিতে গা ভাসিয়ে দিই। চলুন দেখি বাচ্চাদের সাথে আমরা কেমন আনন্দ করেছি। আফান আসো, হ্যাঁ না লাগবে না, আসো তুমি খুলে তোমার প্যান্ট পরাই দেবো না, যাও বিজুক গা। আফানা আফানা তোমার তো জামা কাপড় আনছি আমি। হ্যাঁ জুতা আরে না যেন, আফানা তোমার জুতা কই? জুতা পায়ের মধ্যে থাকছে। তোমরা কি খুঁজছো? কি মাছ এখানে? জানো না কেন? আসো সামান আসো। এই যে সেই একদম বর্ডারের কাছে আমরা এসে গেছি। চারপাশে পাহাড় আর পাহাড়, সব পাহাড়গুলো ভারত আলার নিয়ে গেছে। আমরা পেয়েছি শুধু সমতল ভূমি। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সমতল ভূমি আমাদের সোনার চেয়ে দামি। ওই যে দেখা যাচ্ছে আপনার বর্ডার, সেই বর্ডারটা
বর্ডারটা কিছু কিছু মানুষ যাচ্ছে। আপনার ওই বর্ডারের কাছেই পাহাড়ের নিচে বিজিবি ক্যাম্প এবং মসজিদ আছে। মসজিদে মানুষ নামাজ আদায় করতে পারেন। বাংলাদেশ সীমানার শেষ মসজিদও বলা যেতে পারে এটি। কি স্যার একটু মজা করলাম। সাদা পাথরে ওই যে সাফওয়ান গোসল করতেছে, একা একা বসে আছে। সাফওয়ানকে বলছি চলো ওই সীমান্তের কাছে যাই, সে এখান থেকে যাবেই না, কোথাও নড়তে হচ্ছে না। মেয়ে দূরে আবার এক জায়গায়, আমি পড়ছি বিপদে, দুইজন দুই জায়গায়, আমি আছি মাঝখানে। সেই জন্য আমিও এখানে গোসল করতে শুরু করলাম। ওদের মাঝখানে আমি স্বচ্ছ পানির ভিতরে শুয়ে পড়লাম। আছে আছে বাবা, আসো সামনে আসো, এদিকে আসো। কেমন লাগে বাবা তোমার? কেমন লাগছে একটু বলো কিছু। কি বলছো? এর মধ্যে ঘুরতে তোমার কেমন লাগে? কেমন ভালো লাগে? অনেক গোসল শেষ করে জামা কাপড় পরে আমরা আবার রওনা দিই সেই সাদা পাথর মোল্লাগঞ্জ বাজারের দিকে। সাফওয়ান একটা দোলনায় বসে, এসব দোলনাগুলো ভাড়া দেয় ছবি তোলার জন্য। আমরা ফিরি বসে ছবি তুলে এসে পড়ছি, এগুলো কাটার পর আবার উঠে পড়ছি। আবার এখন আমরা রওনা দিয়েছি সাদা পাথর মোল্লাগঞ্জ বাজারে। আমরা যখন ফিরে আসতেছিলাম তখনও অসংখ্য নৌকা আবার সেই সাদা পাথরের দিকে যাচ্ছি। নৌকা যখন যাচ্ছিল এই সারি সারি ভেদে, খুব ভালোই লাগতেছিল। উপর থেকে যদি ড্রোন শট নিতে পারতাম মনে হয়তো অনেক সুন্দর একটা ভিউ পাইতাম। ফিরে আমরা বাজারে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব সেই রাতারগুল সোয়াম্প ফরেস্টের দিকে। চলুন দেখি সোয়াম্প ফরেস্টটা কোথায় অবস্থিত। গুগল সার্চ করে দেখি। গুগলে সার্চ করে এই স্পটটা পেয়েছি, একটা নদীর পাশেই ফরেস্টটা, সোয়াম্প ফরেস্ট। এখানে 3টা ঘাট আছে। 3টা ঘাটের মধ্যে আমরা মাঝখানে ঘাট দিয়ে আমরা সেই বনের মাঝে যাব। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি সেই সোয়াম্প ফরেস্টে যাওয়ার নৌকা ঘাটে। এখান থেকে আমরা নৌকা ভাড়া করে যাব সোয়াম্প ফরেস্টের মাঝখানে। অলরেডি আমরা রওনা দিয়েছি, এসেও পড়েছি। দেখুন কত সুন্দর একটা ভিউ। সুন্দরবন একটা ভাইব আসবে আপনার এখানে। এই বনটা বন বিভাগের আওতায়। এই বনে ঢুকতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হয়। নৌকা ভাড়া এবং ফি আপনাকে পরিশোধ করতে হবে এই সোয়াম্প ফরেস্টে ঢুকতে হলে। এখানে মাছ মারা নিষিদ্ধ করে দিয়েছে, যেহেতু শীতকাল, পানিও কম, পানিগুলা একটু শ্যাওলা পড়ে গেছে। পানিগুলা আমি স্থানীয় লোকদের সাথে কথা শুনে বুঝলাম এই পানিগুলা এখানে পানি আটকানো পানি, যেন মানুষ এখানে টুরিস্ট আসতে পারে, নৌকায় কিছুটা সময় পার করতে পারে। সেজন্য এটা আপনার প্রাকৃতিক পানি না, সেজন্য এগুলা কিছু জায়গায় বাদ দিয়ে এই পানিগুলা এখানে মজুত রেখেছে যেন নৌকা চলাচল করতে। আপনার বনের মাঝখানে আসলে যে আপনার সুন্দরবনে একটা ভাইব আসে, আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন। দেখুন কত সুন্দর এই জঙ্গলটা, এই যে লতা পানির নিচে, এই যখন বর্ষাকাল থাকে, এই যে এখানের যে শিকড়গুলা, মূলগুলা, এগুলো সব পানির নিচে তোলা যায়। গাছের অর্ধেক পর্যন্ত নাকি পানির নিচে চলে যায় বর্ষাকালে, এত পানি হয় এখানে। বনের মাঝখান দিয়ে নৌকা নিয়ে যায়। আমরা তো এখন একটা চ্যানেলের ভিতর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছি। ও যে দূরে দেখা যাচ্ছে বনের মাঝখানে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা নাকি নষ্ট হয়ে গেছে, সিঁড়ি নষ্ট হয়ে গেছে, সেই জন্য উপরে ওঠা যায় না। যদি উপরে ওঠা যাইতো তাহলে সম্পূর্ণ এই বনের ভিউটা পাওয়া যেত। আপনার ড্রোন শ্যুটের মতো করে আমরা একটা শ্যুটও করতে পারতাম। যেহেতু নষ্ট, সেজন্য আমরা ওই ওয়াচ টাওয়ার উঠতে পারতেছি না। চলো দেখি আস্তে আস্তে বনের সৌন্দর্যগুলা। মনের সৌন্দর্য যে এটা আপনি যদি না আসেন, না দেখেন নিজ চোখে, তাহলে আপনার এই ফিলটা পাবেন না। পরন্ত বিকালে যখন নৌকা নিয়ে আপনি এই বনের মাঝে যাবেন, আপনার অন্যতম একটা ফিল আসবে। ক্লান্ত শহর ছেড়ে যখন আপনি
দূষিত শহর ছেড়ে যখন আপনি এই সবুজ শ্যামলিয়ায় ঢুকবেন, শ্যামল বাতাস, শ্যামল সব প্রকৃতির ছোঁয়া যখন আপনার মনের ভিতরে একটা ফিল দিবে, তখন এই অনুভূতি আপনি কখনোই আপনার ভাষায় প্রকাশ করতে পারবেন না, যেটা মুখে প্রকাশ করতে পারবেন না। এটা অনুভব করার একটা। বনের ভিতরে যখন আসবেন আর এই সব দৃশ্য দেখবেন, এইসব দৃশ্য দেখে যদি আপনার মন ভালো না হয়, তাহলে আপনার আর কোনো কিছুতেই মন ভালো করতে পারবে না। এর মাঝে যদি আপনি পরন্ত বিকালে প্রিয়জনের হাত ধরে কিছুটা সময় আপনি হাঁটতে পারেন বনের ভিতর দিয়ে, অথবা নৌকায় হাত ধরে কিছুটা সময় যদি আপনি পার করতে পারেন, আপনার সকল ধরনের জীবনের ব্যথা ক্লান্তিগুলো দূর হয়ে যাবে কিছুক্ষণের জন্য অন্তত। সেই জন্যই তো মানুষ অনেক ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে অনেক টাকা পয়সা খরচ করে আপনার ঘোরার জন্য বের হয়। আমাদের দেশটা এমন একটা সুন্দর দেশ, এর প্রতিটা জেলা আপনার এক একটা জেলা এক এক মতো সৌন্দর্যে ভরপুর। আমাদের সবারই উচিত কিছুটা সময় বের করে দেশটাকে দেখা, পৃথিবীটাকে দেখা, তাহলে আপনার অনেক জ্ঞান অর্জনের সাথে সাথে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা যে কত বড়, আল্লাহ তাআলার সৃষ্টি যদি দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন, আল্লাহ তাআলার বড়ত্বের কথা জানতে পারবেন, আল্লাহ তাআলার বড়ত্ব আপনি জানতে পারবেন। কি সুন্দর সুন্দর জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। তাহলে এই সৃষ্টিকর্তা কত বড়, আপনার এইসব দেখলেই আপনি আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন, আল্লাহ তাআলাকে আপনি চিনতে পারবেন। সম্পর্ক ঘোরার শেষে আমরা চলে যাব আপনার সেই শাহজালাল মাজারের দিকে। শাহজালাল মাজার একটা ধর্মীয় স্থান, এখানে কিছু ইবাদত করে বাসায় ফিরে যাব, ঢাকায় চলে যাব। সেই জন্য ওখানে ভিডিও করব না। আজকের এই ভ্রমণের কোন পার্টটা আপনার বেশি সুন্দর লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। আর আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য অন্তত ভিডিওটাও সম্পূর্ণ ওয়াচ করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।